জমে উঠেছে বিশ্বকাপের লড়াই। 4 গ্রুপের প্রায় প্রতিটা দলেই চলছে এই লড়াইটা। ডি গ্রুপে বাংলাদেশের অবস্থান কি? সুপার 8 সমীকরণে টাইগারদের ডি গ্রুপে কার অবস্থান কোথায়? নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের ফোকাস থাকছে কোথায়? এইসব বিষয়ে পরিসংখ্যানের আলোকে আলোচনা করতে চাই। দর্শক, পরিসংখ্যানের আলোকে আলোচনা করতে গেলেই আমাদের সামনে প্রথমে যে বিষয়টা আসবে ডি গ্রুপের পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। শ্রীলঙ্কা সবার উপরে, বাংলাদেশ 2 নম্বরে, এবং পয়েন্টের হিসেবে শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তাদের খুব একটা আশা নেই, তাদের আশা সুপার 8-এ শেষ হয়ে গেছে। কিন্তু গাণিতিক সমীকরণটা হিসেব করলে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কিন্তু একেবারে কাগজে কলমে বলে দেওয়ার সুযোগ নেই যে তারা সুপার 8-এ যেতে পারবে না। তবে অনেক কঠিন সমীকরণ। একটা সমীকরণের কথা যদি বলি, সেখান থেকে শ্রীলঙ্কার বর্তমান পয়েন্ট 1। একটা ম্যাচ তারা বৃষ্টির কারণে তাদের পরিত্যক্ত হয়েছে, সেই পরিত্যক্ত ম্যাচটার কারণেই কিন্তু তাদের বিপদটা বেড়েছে। কারণ নেদারল্যান্ডস এবং বাংলাদেশের যে ম্যাচটা রয়েছে সেখানে যদি যে কোনো একটা দল জেতে তাহলেই কিন্তু শ্রীলঙ্কা তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে নেদারল্যান্ডস অথবা বাংলাদেশের মধ্যে যে কোনো একটা, কারণ শ্রীলঙ্কার হাতে রয়েছে আর মাত্র একটা ম্যাচ। ওদিকে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে 2-এ থাকা বাংলাদেশ যদি আরেকটা ম্যাচ জিতে 4 পয়েন্ট নিশ্চিত করে তাহলে সাউথ আফ্রিকাকে সাথে করে নিয়ে তারা চলে যাবে সুপার 8-এর লড়াইয়ে, এবং সেখানে কিন্তু নেপালেরও একটা বিবেচনা রয়েছে। নেদারল্যান্ডসও একদমই সমীকরণের বাইরে নেই। তাই এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে নেট রান রেট বলা হোক কিংবা পয়েন্ট টেবিলে পয়েন্টের সমীকরণ বলা হোক, সব কিছু বিবেচনায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা জয় বাংলাদেশের জন্য একরকম জরুরি। এই মুহূর্তে আসলে এই ম্যাচটাতে, অর্থাৎ নেদারল্যান্ডস বাংলাদেশের যে ম্যাচটা রয়েছে পরের দিন, সেই ম্যাচে কি ফ্যাক্টর কারা হয়ে উঠতে পারেন পরিসংখ্যানের আলোকে সেটা দেখে নিতে চাই। কারা আসলে কি ফ্যাক্টর হতে পারেন? তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ আমরা জানি যে বরাবরই এই জায়গাতে ভালো ব্যাট করছেন এবং ভরসা জুগিয়ে যাচ্ছেন। তাওহিদ হৃদয়ের এই স্ট্যাটটাই আমরা দেখতে পাচ্ছি 2024 সালে তিনি টি-20তে কতটা ভালো ব্যাটিং করেছেন। আমরা এই বছরে তাওহিদ হৃদয় 13টা টি-20 খেলেছেন এবং 13 টি-20তে 340 রান তিনি করেছেন, এবং তার গড় এবং স্ট্রাইক রেটটা 40-এর কাছাকাছি, গড় স্ট্রাইক রেটটাও 140-এর কাছাকাছি। তাওহিদ হৃদয়ের এই পরিসংখ্যানটা এ বছরের, এবং সেটা আশা যোগাচ্ছে এই টি-20 বিশ্বকাপেও দারুণ কিছু তিনি করে দেখাবেন, যেমনটা তিনি করেছেন বিশ্বকাপের শুরু থেকেই। রিয়াদের কথা বলছিলাম, মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্যাটটা যদি আমরা এখানে দেখি যে তিনি এ বছরে 12টা ম্যাচ খেলেছেন, 12টা ম্যাচে 12টা ইনিংসেই তিনি ব্যাট করেছেন সেটা নয়, কিন্তু এখানে 213 রান করেছেন, তারও কিন্তু গড় রান 40-এর কাছাকাছি, 35 প্লাস, যেটা কিনা বাংলাদেশের যে কোনো ব্যাটসম্যানের বিবেচনায় কিন্তু বেশ হেলদি গড়, এবং স্ট্রাইক রেটে 131 রান, 131 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন এবছরের টি-20তে, যেটা কিনা ডেথ ওভারগুলোতে শেষের দিকে ফিনিশিং রোলে তাকে একটা অন্যরকম লেভেলে নিয়ে গেছে। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে ভাইটাল রোলটা শেষ পর্যন্ত তিনি প্লে করতে পারেননি দুর্ভাগ্যজনক কারণে। আমরা যদি একটু বোলিংয়ের দিকে তাকাই, বলা হচ্ছে যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি যেভাবে খেলেছেন কিংবা এবারের বিশ্বকাপে তিনি যেভাবে বল করছেন তার উপরে বাড়তি একটা প্রত্যাশা আমরা দেখতে পাই। কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা যে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু তিনি খুব একটা টি-20তে ভালো বোলিং করেননি। 4টা ম্যাচ খেলেছেন, মাত্র 2টো উইকেট তিনি শিকার করেছেন, এবং একই সঙ্গে আমরা যদি তার গড়টা দেখতে পাই, প্রতি 41 রান দিয়ে কিন্তু মুস্তাফিজ একটা করে উইকেট শিকার করতে পেরেছেন, এবং ইকোনমিটাও তার 10-এর উপরে। ওয়েস্ট ইন্ডিজে তার বোলিংটা খুব একটা ভালো হয়নি যে অল্প কটা তিনি ম্যাচ খেলেছেন। তো এই ছিল পরিসংখ্যানের আলোকে আসলে মুস্তাফিজ সহ অন্যান্য যাদের উপর আসলে বাড়তি ভরসা করা হচ্ছে, কতটা ভরসা তাদের উপরে করা যায় সেই বিষয়ে বিস্তারিত।